আপনি যখন আসলে টিভি থেকে বের হয়ে নিজে কন্টেন্ট বানানো শুরু করলেন তখন আসলে অনেকেই অনেক ধরনের কথা বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। তখনকার অবস্থান আজকের অবস্থানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আসলে কি কি চ্যালেঞ্জ আপনি আসলে পেয়েছেন, বা আপনার কিন্তু যেমন আপনার অনুরাগী রয়েছে, আপনার কিন্তু অনেক হেটার্স রয়েছে, সেটা আপনি একদমই ভালো করে জানেন আসলে। ডেফিনেটলি আই লাইক দিস, কারণ যারা হেটার তার মানে আপনি কিন্তু কারো হেটার তার কর্মকাণ্ড না জেনে হইতে পারবেন না, তার মানে দে আর মাই ফলোয়ার। হেট করতে গেলে ইউ হ্যাভ টু ফলো হিম। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আই এম লাকি যে যারা আমাকে অপছন্দ করে তারা এত সিরিয়াসলি আমাকে ফলো করে যে দে গট সাম পয়েন্টস টু ডিসলাইক মি। তো কিছু কিছু ইস্যু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন কিছু ইস্যু আছে যেগুলো থেকে আসলে কেউ ইন হওয়া কিন্তু বাদ যাওয়ার পিছনে বলা হয় যে এটার পেছনে কারিগর হচ্ছে রিয়াসাত আদেন। তিনি আসলে তার কারণে আসলে আমরা যদি ডোমিঙ্গোর কথা বলি, ডোমিঙ্গো যখন বিদায় নিলেন এরপরে একদম সরাসরি আপনার বিরুদ্ধে একটা পক্ষ বলেছে যে রিয়াসাত আদেমের কারণে ডোমিঙ্গো বিদায় নিয়েছে। হাতুরু সিং এর কথা বলি আমরা, সেই ইউটিউবারকে গালিও দিয়েছে হাতুরু সিং, আর কেউ নাই। এবং মাহমুদ একইভাবে মাহমুদুল্লাহ রিয়াদ যখন 2023 বিশ্বকাপে দলে ইনক্লুড হয় তখন কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা, যে রিয়াসাত আদেমের জনপ্রিয়তাটা তখন আসলে এই মাপ থেকে মনে হচ্ছে এই মাপে চলে গেছে। আপনি কি আসলে এটার সঙ্গে একমত কিনা? যে না, রিয়াদ ভাইয়ের ইস্যুটা কি আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, সামিও আমার সাথে এগ্রি করবে। মানে আমার চ্যালেঞ্জটা শুরু হলো কোথা থেকে আমি বলি, মাহমুদুল্লাহ রিয়াদের জন্য তার সাপোর্টাররা একটা হচ্ছে আপনার মানববন্ধন ডাকলো, ওই দিন হইলো ব্যাপক বৃষ্টি। তো আমাদের ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম রিপোর্টার, ম্যাক্সিমাম ক্রিয়েটর যারা স্পোর্টস নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই কি বলবো ট্রাফিক, দে আর ভেরি মাচ ইনভলভ ইন দা ফেসবুক। রিয়াদ হেটার্স, আমি সেই মানববন্ধন আমি গেছিলাম প্রেস ক্লাবের সামনে হয়েছিল, সেখানে হয়তো মূলধারা গণমাধ্যমগুলোতে শুধুমাত্র ভিডিও ক্রিকেট গেছিল, আর কেউ। এবং মজার ব্যাপার যে সেখানে এই আলোচনাটা হয়েছে পরবর্তীতে আমাদের রিপোর্টাররা, যে সেখানে সাংবাদিকের থেকে সমর্থকের সংখ্যা কম। অনেক ট্রল হয়েছিল বিষয়টা, অনেক ট্রল। আমাদের অনেক কাছের ছোট ভাই মাহমুদুল্লাহকে মামারুল্লাহ বলে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিত। হ্যাঁ, যখন আবার রিয়াদ ভালো খেলা শুরু করলো তখন রিয়াদ ভাইয়ে চলে গেল। সামি জানে কারা এরা, এরকম অসংখ্য মানুষকে ডিসরেসপেক্ট করছে। আমার যুদ্ধটা ছিল অন্য জায়গায়, সেটা হচ্ছে যে ধরেন আপনি ভালো করছেন, হ্যাঁ, আরেকজনও ভালো করছে, তখন আপনি আরেকজন আপনার থেকে বেশি ভালো করছে দেখে অন্যজনকে আপনি অফ করলেন। দ্যাট ইজ এ লজিক। আপনি ভালো করছেন, আপনাকে অফ করে দেওয়া হলো, আপনার জায়গায় আরেকজন আসলে ভালো করতে পারে এরকম একটা হাইপোথিসিস থেকে। এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না ভাই। কতজনকে ট্রাই করছে, 4, 5, 6, 7 জনকে ট্রাই করছে পজিশন চেঞ্জ করে করে ওই 8-9 মাসের সময়টায়। অথচ ওই ক্যালেন্ডার ইয়ারে মাহমুদুল্লাহ রিয়াদ সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। আপনার টিমের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, তার থেকেও একজন ভালো করতে পারে আপনার মনে হয়েছে, এগুলো আপনি তারা বসায় দিচ্ছেন। এরকম ফাইজলামি, ফাতরামি, অলৌকিক কর্মকাণ্ড একমাত্র বাংলাদেশ ক্রিকেটই সম্ভব। এবং এটাকে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে পেট্রোনাইজ করছে। এই ব্যাপারে কোনো ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান ছিল না যে এই কাজটা ঠিক হচ্ছে না। রিয়াদের স্ট্রাইক রেট নিয়ে, রিয়াদের ফিটনেস নিয়ে, রিয়াদের ইভেন আমাদের ফেসবুক জনতা তার দাড়ি লুকস নিয়ে যে পরিমাণ কথাবার্তা বলেছে, ফিল্ডিং নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে, আমার কাছে মনে হয়েছে যে এখানটায় আমার যেহেতু একটা আমার নিজের প্ল্যাটফর্ম, আমি যা খুশি আমি করতে পারি, বলতে পারি, ভাই তোর ভালো না লাগলে দেখিস না। সো আই শুড প্লে আ রোল। আমি সেই অবস্থানটা থেকে আমি আমার রোলটা প্লে করার চেষ্টা করেছি। আপনি চিন্তা করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ একটা সময় নেট বোলার পেতেন না, তার প্রিপারেশনের জন্য মিরপুরের একাডেমি মাঠে একা একা প্র্যাকটিস করতেন, একা একা। এগুলো তো হিস্ট্রি, এগুলো তো হিস্ট্রি। এভাবে কোনো ক্রিকেটার একলা ওয়ার্ল্ড ক্রিকেট হিস্ট্রিতে কামব্যাক করতে পারে নাই। কামব্যাক করা মানে কিন্তু দলে জায়গা পাওয়া না, ওই দলের হয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে হাইয়েস্ট রান, হাইয়েস্ট ছক্কা, হাইয়েস্ট এভারেজ, হাইয়েস্ট স্ট্রাইক রেট, অনলি সেঞ্চুরি। এগুলো মুভি হয়, বুঝছেন? মাহমুদুল্লাহ রিয়াদ যদি ইন্ডিয়ান কোনো ক্রিকেটার হইতো, এখানে একটা মুভি হয়ে যেত, শাহিদ কাপুর এখানে অভিনয় করতো। বুঝতে পারছি? কোন রোলটা নিতেন ওই মুভিতে? আমি অলওয়েজ লাইক টু ডু মাই জব। আমি জার্নালিস্ট হিসেবেই আমি আসলে আমার কাজটুকু করতে চাই। আমার অ্যাক্টর হওয়ার কোনো ইচ্ছা নেই, এগুলো অফার ছিল। সিরিয়াসলি এই এলাকায় একজন আমাকে প্রতিদিনই আমাকে অ্যাপ্রোচ করছে, ভাই একটু একটা নাটক করতে চাই আপনারা নিয়ে, সিরিয়াসলি। এবং আমার কাছে আরমান যে বিষয়টা মনে হয় আসলে সেটা হচ্ছে যে আমি জানি না যে আমাদের যারা মানে মেইন স্ট্রিম মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে যারা কাজ করতেন, তারা স্বপ্নের জায়গাটা
কখনো বড় স্বপ্ন দেখেছেন কিনা। হয়তোবা আমি এবং রিয়াসাত ভাই আমরা আসলে ওই যে একটা হিরোইক ক্যারেক্টারের জায়গা থাকে, আপনি দেখবেন যে বলিউডের মুভিগুলোতে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীর ক্যারেক্টারটা থাকে খালি মাইক্রোফোন দিয়ে ধরে, আমরা এই আলোচনাটা করতেছিলাম না, জাস্ট সামনে ধরে একটা কোশ্চেন করে বাজরাঙ্গি ভাইজানের কথা বলতে হয় সব জায়গায়। বাট সামহাও আমার মধ্যে একটা জায়গা ছিল, এবং আমি প্রিটি মাচ শিওর সেটা রিয়াসাত ভাইয়ের মধ্যেও ছিল, যে না ওই ক্যারেক্টারটাই আসলে সেন্ট্রাল ক্যারেক্টার হবে, যদি কোনোদিন মুভি বানানো হয় সেটা ওই ক্যারেক্টারটাই সেন্ট্রাল ক্যারেক্টার হবে। মানে আমার অ্যাম্বিশনের জায়গাটা আসলে সবসময় ওই জায়গাটাতে ছিল। আর রিয়াসাত ভাই মাহমুদুল্লাহ রিয়াদের যে ইনসিডেন্টের কথাটা বলেন, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরো স্বচ্ছতার সঙ্গে আরো সুন্দর করে আরো প্রিসাইজ ওয়েতে হ্যান্ডেল করতে পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাপোজ আপনি চিন্তা করেন যে বিষয়টা মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি রেস্ট দিতে পারেন, আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ, আয়ারল্যান্ড একটা খর্বশক্তির দল, আপনি একটা রেস্ট দিতে পারেন, এবং এই রেস্টে হয় কি, এখন আমরা যেটা নিয়ে কথা বলছি, আপনি ব্যাকআপ বেঞ্চের প্লেয়ার রেডি করা। তাওহিদ হৃদয় তখন কিন্তু রেডি হয়ে গেছেন, দিস ইজ ভেরি ট্রু। তাওহিদ হৃদয় রেডি হয়ে গেছেন। তাওহিদ হৃদয় কিন্তু ইনিশিয়াল সিরিজে আয়ারল্যান্ডে গিয়ে একটা 90+ ইনিংস খেললেন, বেশ কয়েকটা হাফ সেঞ্চুরি করলেন, তাওহিদ হৃদয় কিন্তু রেডি হয়ে গেছেন। বাট ফ্যাক্ট ইজ, এটা আপনি ব্যাকআপ বেঞ্চের প্লেয়ারকে রেডি করছেন এগেনস্ট আয়ারল্যান্ড, কিন্তু এরপরে যখন ইমিডিয়েটলি এশিয়া কাপ, ওয়াই নট মাহমুদুল্লাহ রিয়াদ দেয়ার? জিনিসটা কিন্তু আসলে এইভাবেই হওয়া উচিত ছিল, যে ঠিক আছে আয়ারল্যান্ডের সঙ্গে যে সিরিজটা, ওই সিরিজটাতে তাওহিদ হৃদয় বাজে নোংরামি হয়েছে। আমি একদম একদম দায়িত্ব নিয়েই কথা বলতে পারি। হ্যাঁ, অনেকেই তো এরকম নোংরামি হয়েছে রিয়াদের সাথে, যেটা হয়েছে এটা নোংরামি হয়েছে। আপনার সঙ্গে কি মাহমুদুল্লাহ রিয়াদের তখন কোনো যোগাযোগ ছিল না? মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমার কখনো কোনো যোগাযোগ নাই ভাই। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যদি আমার এই ইন্টারভিউ বা এগুলো যোগাযোগ থাকতো, এতদিনে মাহমুদুল্লাহ রিয়াদের সব ইন্টারভিউ আমি করতাম। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমি যে কাজ করি, অনেকেই তো বলছে ইন্টারভিউ এটা ভালো সম্পর্ক, হ্যাঁ তামিম ইকবাল অসুস্থ, হ্যাঁ ভেতরে গিয়ে আমি যে কোনো সময় যাইতে পারি। আমি কি বুঝাতে পারছি? ওই এক্সেস আমার আছে, আমি যাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার তামিম ইকবালকে আপনি সুস্থভাবে ব্যাক করান, সে যেন তার রোলটা, যে স্বপ্নটা সে দেখছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, পজিটিভ যে চিন্তাগুলো করছে সেগুলোকে সে অ্যাপ্লাই করতে পারুক। আমার দরকার নেই তো ওখানটায় গিয়ে লোক দেখানোর দরকার নেই তো। মানুষ যখন দোয়া করে না, মোনাজাত করে না, এটা কিন্তু দেখানোর জন্য না, মনে মনেই পড়ে, চিল্লা চিল্লা বলে না, যে কোনো জায়গা থেকে দোয়া করা, ঠিক না? সো আমার কাছে মনে হয় যে আপনার হুইশটা কি সেটা ইম্পর্টেন্ট। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য আমি করেছি, যদি সেটা সত্য হয়, এর মানে এই না যে রিয়াসাত কোনো রিটার্ন আশা করছে। আমি সেটা করিও না, আপনি আমার খুব ভালোভাবেই জানেন। অনেকের তো ধারণা এরকম যে আসলে সাংবাদিকদের সম্পর্কে ধারণা থাকে যে তারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করে, ক্রিকেটারদের সঙ্গে একটা ডিল হয়, যে আসলে এটা যদি এত সাংবাদিকরা পাওয়ারফুল হয়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি মুড়ি খায়? ক্রিকেটাররা তো ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ, আমার সাথে না, তাই না? তারা কি ছোলা আর বুন্দিয়া দিয়ে হচ্ছে মুড়ি খায়, ইফতার করে?